তাহলে শুরুতেই দেখো আমরা একটু হোয়াইট বোর্ডটা প্রেজেন্ট করছি। আজকে সম্ভব হলে আমরা আরো কিছু উদাহরণ দেখে সম্ভাবনার মূল আলোচনা শেষ করব। তার পরবর্তীতে তোমাদের যদি অনুশীলনের কোনো অঙ্কের সমস্যা থাকে শুধু সেগুলো সমাধান করব। আচ্ছা, তো আজকে এখন যে উদাহরণগুলো আমি দেখাতে যাচ্ছি তার জন্য একটা তথ্য বা এটাকে আমরা উপপাদ্য বলতে পারি, এই জিনিসটা আমাদের একটু জানা লাগবে। তুমি কি এখন শুনতে পাও কথা ঠিক মতো? জি স্যার। আচ্ছা, ওকে। দেখো, আমরা স্বাধীন ঘটনা আর অবর্জনশীল ঘটনা বা বর্জনশীল ঘটনা নিয়ে কনফিউজড থাকি। তো এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখা লাগবে ভালো করে। বর্জনশীল অবর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা। দেখো, আমরা একটু পিছনে ফিরে যাই। স্বাধীন ঘটনা কি? যদি মনে করো একটা নমুনা ক্ষেত্রে দুইটি ঘটনা ঘটলো, এখন একটি ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা যদি অপর ঘটনাটি ঘটবে কি ঘটবে না তার উপর নির্ভর না করে, তাহলে ঘটনা দুটিকে কি বলবো? স্বাধীন ঘটনা। মনে থাকবে, একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তা যদি অপর ঘটনাটি ঘটা বা না ঘটার উপর ডিপেন্ড না করে, তাহলে এটা হলো স্বাধীন ঘটনা। মনে থাকবে? যেমন একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে বিষয়টা। আগের উদাহরণের কথাই মনে করো। সাউন্ড আবার কমে গেছে। আচ্ছা, এটা আমার ইয়ারফোনটাই মনে একটু প্রবলেম। ওকে, ফাইন, একটু চেষ্টা করছি আমি। দেখো, তো এখন স্বাধীন ঘটনা আর বর্জনশীল ঘটনা খুব ভালো করে মনে রাখা লাগবে। দেখো, তাহলে স্বাধীন ঘটনার সংজ্ঞাটা আমরা বললাম, এটার একটা এক্সাম্পল বলি তাহলে তোমার সহজে মনে থাকবে। যেমন ধরো, তুমি দুটি মুদ্রা একসাথে টস করলে, ঠিক আছে? দুটি মুদ্রা যদি একসাথে টস করো, তাহলে প্রথম মুদ্রায় হেড আসবে নাকি টেইল আসবে, এটা কিন্তু দ্বিতীয় মুদ্রায় কি আসলো তার উপর ডিপেন্ড করে না, করে? বলো তো। না। দ্বিতীয় মুদ্রায় যা খুশি আসুক। এখন দ্বিতীয় মুদ্রা থেকে প্রথম মুদ্রা তো আলাদা। আমি যদি বলি আমি প্রত্যাশা করতেছি প্রথম মুদ্রায় হেড আসবে, এখন দ্বিতীয় মুদ্রা যদি টেইল আসে, প্রথম মুদ্রায় হেড আসবে না এটা তো কেউ বলতে পারছে না, তাই না? তার মানে প্রথম মুদ্রায় হেড আসবে কি না এটা দ্বিতীয় মুদ্রায় হেড আসবে অথবা না আসবে এটার উপর নির্ভর করছে না। ওকে, তাহলে এই যে প্রথম মুদ্রায় হেড পাওয়া, দুটি মুদ্রা টস করে প্রথম মুদ্রায় হেড পাওয়া, এই ঘটনাটা একটা স্বাধীন ঘটনা। মনে থাকবে? আচ্ছা, এবার আসো, বর্জনশীল ঘটনা কি? যদি কোনো পরীক্ষণে এমন কিছু ঘটনা থাকে যে প্রথম ঘটনাটি ঘটলে পরের ঘটনাগুলি ঘটবে না, তাহলে প্রথম ঘটনাকে বলা হয় স্বাধীন ঘটনা, পরবর্তী ঘটনাগুলিকে বলা হয় অধীন বর্জনশীল ঘটনা। ঠিক আছে, বা পৃথক ঘটনা। মনে থাকবে? যেমন একটা এক্সাম্পল দেই। ধরো, যদি তুমি ছক্কা নিক্ষেপ করো, ছক্কা নিক্ষেপে ধরো এ একটা ঘটনা, এই ঘটনাটা কেমন আমি একটু লিখি। ধরো এ হলো বিজোড় ওঠার ঘটনা, তাহলে কি কি হতে পারে? 1 3 5। আর ধরো বি হলো জোড় ওঠার ঘটনা, বি ইকুয়াল টু আমরা লিখলাম ধরো তাহলে 2 4 6। এখন যদি এ ঘটনাটি ঘটে যায় তাহলে তো বি ঘটবে না নিশ্চিত, তাই না? ঠিক আছে, জি স্যার। তাহলে প্রথম ঘটনা এই যে এ, এ যদি ঘটে যায় তাহলে বি ঘটবে না। তাহলে এ ঘটবে কি না এটা আবার ধরো বি এর উপর নির্ভর করছে না, এটা উঠতেও পারে নাও উঠতে পারে। ওকে, এটা যদি প্রথম ঘটনা বলি আমরা। জাস্ট এ মিনিট, দাঁড়াও দেখি একটু, ফোন বাজে, কল আসে কেন কারণে। আচ্ছা, যাও শোনো তুমি। তাহলে আবার যদি আমি এরকম বলি যে বি ঘটনাটি প্রথমে ঘটবে, মানে জোর পাওয়ার উপায়, হ্যাঁ, এইটার উপর নির্ভর করছে আবার এ ঘটনা ঘটবে কিনা। তার মানে যদি পরবর্তী ঘটনাগুলি প্রথম ঘটনার উপর ডিপেন্ড করে,
তাহলে পরের ঘটনাগুলিকে আমরা কি বলবো? বর্জনশীল ঘটনা। তুমি কি আপাতত ক্লিয়ার হয়েছো দুটো বিষয় সম্পর্কে? কোনো প্রশ্ন আছে জি রাখা? স্যার। তাহলে এখন একটা উপপাদ্য শিখে নাও। এই উপপাদ্যটা আমি এখন যে উদাহরণগুলো দেখাবো এরপরেই সেগুলিতে কাজে লাগবে। সেটা কেমন দেখো। দুটি ঘটনা একাধারে বা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। যদি এই ঘটনাগুলো স্বাধীন হয় তাহলে বর্জনশীল হবে না, আর যদি বর্জনশীল হয় তাহলে স্বাধীন হবে না। সেটা কেমন দেখো, সেটার জন্য আমি একটু দেখাই কিভাবে হয় থিওরিটা। দেখো, ধরো তুমি এস হলো নমুনা ক্ষেত্র, আমরা ধরে নিচ্ছি নমুনা ক্ষেত্র হলো এস এবং এ এবং বি দুটি ঘটনা, এ একটা ঘটনা, বি আর একটা ঘটনা। ঘটনাগুলি কেমন, স্বাধীন নাকি বর্জনশীল আমরা বলছি না। প্রথমত, যে কোনো ঘটনা যেমন খুশি হোক ঘটনা, তাহলে এ ঘটনাটি ঘটার সম্ভাবনা কেমন হবে? প্রবাবিলিটি অফ এ। ওকে, আমরা ধরে নিলাম যে এই ঘটনাটি ঘটবেই, মানে না ঘটবে এমন কোনো কথা নাই, মানে ঘটতে পারে, মানে শূন্য নয়, এটার ঘটার সম্ভাবনা শূন্য নয়। তার মানে কি, ঘটার একটা মিনিমাম পার্সেন্টেজ হলেও আছে, মানে ঘটতে পারে। একইভাবে বি, এটাও ঘটতে পারে, এটার সম্ভাবনাও শূন্য নয়, ঘটার সম্ভাবনা শূন্য নয়, তার মানে কি ঘটতে পারে। আচ্ছা, এখন দেখো, যদি এই এ এবং বি যদি স্বাধীন হয়ে থাকে, দেখো এ কই লিখে কই যায়, দাঁড়াও একটু, এ ও বি স্বাধীন হলে, যদি ঘটনা দুটি স্বাধীন হয়ে থাকে, তাহলে দেখো আমরা কিন্তু শিখেছি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র শিখেছি, মনে করে দেখো তো। probability of A intersection B equal to PA into PB, এরকম একটা থিওরি কিন্তু শিখেছিলাম। ওকে, আচ্ছা, তার মানে এটা হবে যদি দুটি ঘটনা স্বাধীন হয়, তাহলে এই কথাটা সত্য। এদিকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন তুমি লক্ষ্য করো, আমরা কিন্তু যা ধরেই নিয়েছি পি এটার সম্ভাবনা শূন্য নয়, পিবির সম্ভাবনা শূন্য নয়। যদি এই দুটো শূন্য না হয়, তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে এই পি এটাও শূন্য না, শূন্য ছাড়া যে কোনো একটা মান, হ্যাঁ, সেটা হতে পারে 0.2 0.3 যা খুশি হোক, আবার একের চেয়েও বেশি না, কারণ সম্ভাবনা একের চেয়ে বেশি হয় না। আবার পিবির মানও শূন্য নয়, তাহলে দুটি অশূন্য মান গুণ করলে কোনোদিন কি শূন্য আসবে বলতো? না। তাহলে শূন্য আসবে না, এটা আমরা বুঝলাম। তাহলে এইটার সম্ভাবনা পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান শূন্য নয়, তাই না? মানে এটা আমরা বুঝতে পারলাম, তাহলে এ দুটোর মধ্যে কমন উপাদান আছে। পি অফ এ ইন্টারসেকশন বি যেহেতু শূন্য নয়, এটার মানে কি কমন না? তাহলে এটার মধ্যে কমন উপাদান আছে, আর কমন উপাদান থাকার মানে কি বলতো? ঘটনাদ্বয় অবর্জনশীল, কথা ঠিক আছে? মনে আছে তো? অবর্জনশীল হইলে কমন উপাদান থাকবে, আর বর্জনশীল হলে কমন উপাদান থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি এ ও বি স্বাধীন আমরা ধরে নেই, এ ও বি কে স্বাধীন ঘটনা মনে করলে এই যে এরকম একটা ফলাফল পাই, আর এই ফলাফলের মানে হচ্ছে ঘটনাদ্বয় অবর্জনশীল, অর্থাৎ বর্জনশীল নয়। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। আবার যদি উল্টা ধরি, আমরা ধরো আমরা মনে করলাম এ ও বি বর্জনশীল, আবার ধরে নিলাম এ ও বি বর্জনশীল। যদি বর্জনশীল হয়ে থাকে, তাহলে বর্জনশীল ঘটনার বৈশিষ্ট্য কি? এদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, তাই না? বর্জনশীল হলে কোনো কমন উপাদান থাকবে না। তাহলে আমরা কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি, এটা হবে ফাঁকা, ফাঁকা সেট, মানে কোনো কমন উপাদান নাই, তাহলে এটা হবে বর্জনশীল। সুতরাং যদি কমন উপাদান না থাকে,
মানে কোনো উপাদানই নাই, মানে উপাদান সংখ্যা শূন্য, তাহলে আমরা কি বলবো, এটার প্রবাবিলিটি শূন্য হয়ে যাবে। প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0। এখন তুমি বলতে পারো স্যার 0 আসে কিভাবে, কারণ এমটি সেটের উপাদান সংখ্যা কত, শূন্য, মানে উপাদান নাই। তাহলে প্রবাবিলিটি মানে কি, উপরে হলো অনুকূল উপাদান, নিচে হলো মোট উপাদান। মোট উপাদান ধরো এনএস, তাহলে 0/ns মানে কি 0। তাহলে ঘটনা কি, একটা বিষয় বিবেচনা করো, যদি এ ও বি বর্জনশীল হয় তাহলে এ ইন্টারসেকশন বি এর সম্ভাবনা শূন্য। আর এটা সম্ভাবনা শূন্য হলে অবশ্যই পিএ অথবা পিবি যে কোনো একটা 0 হতে হবে মিনিমাম, তাই না? পিএ অথবা পিবি, কিন্তু আমরা তো ধরেই নিয়েছি দুটি ঘটনা এমন যে দুইটি ঘটনাই ঘটতে পারে, কিন্তু একটা আরেকটার উপর নির্ভর করবে কিনা সেটা হলো আমাদের প্রশ্ন। কিন্তু দুইটি ঘটবে, এমন হবে না যে একটা ঘটনা ঘটবেই না, এমন কোনো বিষয় আমরা ধরছি না। তার মানে যদি এই কথাটা সত্য হতে হয় তাহলে কি হয়ে যায়, আমাদের স্টেটমেন্ট মিথ্যা হয়ে যায়, তাই না? পিএ অথবা পিবি যে কোনো একটাকে 0 ধরতে হবে তোমার, নইলে এটার মান জীবনও 0 আসবে না। ওকে, তাহলে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে, যদি এ ও বি স্বাধীন হয়ে থাকে তাহলে এরা বর্জনশীল হবে না, আর যদি বর্জনশীল হয়ে থাকে তাহলে এরা স্বাধীন হবে না। কথা কি ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন, তাহলে এইটা দিয়ে আমরা চলো আমরা আরো কিছু উদাহরণ দেখে ফেলি এখন। এই উদাহরণগুলি দেখার মানে কিন্তু আমি অনুশীলনের অঙ্ক এরকমই পাবো, ঠিক আছে? ভেবো না যে স্যার শুধু উদাহরণই পড়াচ্ছে। এই এই যে বিভিন্ন এখানে সংজ্ঞা, বিভিন্ন শর্ত আমরা এখানে আলোচনা করছি, এই শর্তগুলি দিয়ে তুমি কিন্তু অনুশীলনের অঙ্কগুলা করবা। অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু অনুশীলনের অঙ্কই। ওকে, দেখো আমি এখন যে এক্সাম্পলটা দিচ্ছি এটাও কিন্তু সালে এসেছে এবং অনেকবার এসেছে। আমরা একটু দেখি, প্রশ্নটা হচ্ছে এরকম, ধরো দুজন মানুষ, তোমার দুজন ব্যক্তি এ এবং বি, আবুল আর বাবুল মনে করো। এ ও বি সমাধান করতে পারার সম্ভাবনা, দেখো একটি সমস্যা দেওয়া হলো বা একটি অঙ্ক দেওয়া হলো, এটা এ ও বি, আবুল ও বাবুল, এ ও বি সমাধান করতে পারার সম্ভাবনা। তাহলে যথাক্রমে কি কি, এ সমস্যাটি, এ এই অঙ্কটি সমাধান করতে পারবে, এটা সম্ভাবনা হলো 1/3, 1/3 ও 1/4, মানে বি এটা সমাধান করতে পারবে, তার সম্ভাবনা হলো 1/4। তারা একত্রে যদি চেষ্টা করে তাহলে সমাধান করার সম্ভাবনা কত? প্রশ্নটা হলো একত্রে সমাধান করতে পারার সম্ভাবনা কত? সম্ভাবনা হোয়াট, সংক্ষেপে লিখলাম। প্রশ্নটা বুঝেছ? আচ্ছা, এখানে বেশ কিছু কথা আছে, আমরা সমাধানে যাই, সমাধানে বলছি। আমি সংক্ষেপে লিখি, ধরো এ সমাধান করতে পারবে তার সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ কত বলা আছে, 1/3। আবার প্রবাবিলিটি অফ বি এটা দেওয়া আছে কত, 1/4। আমরা লিখলাম। এখন প্রশ্ন হলো যদি তারা একত্রে সমাধানের চেষ্টা করে, হুম, একত্রে সমাধানের চেষ্টা করে তাহলে সমাধান হবে অঙ্কটার, এটা সম্ভাবনা কত? এটাকে এখন প্রশ্ন হলো এ ইউনিয়ন বি দিয়ে লিখবো নাকি এ ইন্টারসেকশন বি দিয়ে লিখবে, একটু বলো তো। আগে তুমি আমাকে এটা বলো রাকাম, যে এই যে দুটি ঘটনার কথা বললাম আমরা প্রশ্নে, এই ঘটনা দুটি কি স্বাধীন? একটু চিন্তা করো তো। ঘটনা চিনতে হবে প্রথমত স্বাধীন কিনা।
স্বাধীন। স্বাধীন, হ্যাঁ ভেরি গুড, বুঝতে পেরেছো। কারণ কি এ সমাধান করতে পারবে, এটা তো নির্ভর করছে না বি পারবে কি পারবে না। দুইজন দুই রুমে মনে করো আছে, এটার কোনো একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই। এ পারতেও পারে নাও পারতে পারে, কিন্তু এটা বি পারবে কি না তার উপর ডিপেন্ড করছে না, তাই না? তাহলে দুটো স্বাধীন। আর স্বাধীন হলে ঘটনাগুলো কি হবে বলতো? বর্জনশীল হবে না, তার মানে তাদের মধ্যে কমন উপাদান থাকবে। ওকে, এখন আমরা বের করব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। কেন বের করব বলছি আমি, দেখো। সুতরাং আমি আগে লিখি তারপরে ব্যাখ্যা করি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি equal to PA plus PB minus P of A intersection B। এখানে এই P of A intersection B দেওয়া লাগবে, কারণ কি ঘটনা দুটি কি বলতো? ঘটনা দুটি পরস্পর স্বাধীন। স্বাধীন মানেই বর্জনশীল হবে না। আর বর্জনশীল হলে কিন্তু এটা এটা আমরা লিখি না, তাই না? বর্জনশীল হলে মাইনাস পি প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, এটা বাদ দেই, যেহেতু বর্জনশীল নয় তাহলে এটা লিখবো। আচ্ছা, এখন আসো আমি কেন ইউনিয়ন নিলাম। এটার মানে হচ্ছে দেখো, এখানে দুটো ঘটনা এ এবং বি। এখন যদি তুমি তাদেরকে আলাদা করে দাও তাহলে তাদের সম্ভাবনা, হ্যাঁ বলো শোনা যায় না। না। আচ্ছা, শুনতে তো সমস্যাই। এখন শোনো কিনা একটু জানাও তো আমাকে, শুনতে পাও রাকা? শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে পাচ্ছ নাকি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? একটু দেখি তো, আমাকে কি শুনতে পাচ্ছ রাকা? হ্যাঁ দেখো, এখন প্রশ্ন হলো যদি তুমি এ কে এক রুমে বি কে আরেক রুমে বসিয়ে সমাধান করতে বলো তাহলে সম্ভাবনা হলো 1/3 আর 1/4। আর যদি একত্রে, একত্রে মানে হলো তাদের দুইজনকে তুমি একসাথে একটা বেঞ্চে বসিয়ে দিলে, বললে এবার তোমরা যেভাবে পারো সমস্যাটাকে সমাধান করো। ওকে, এখন ঘটনাটা কি এমন না, ধরো একজন লিখতেছে আরেকজন বলে দিচ্ছে যখন এটা এটা হতে পারে। এখন যদি যে কোনো একজন এটাকে সমাধান করতে পারে তাহলেই তো হয়ে গেল, তাদের টিমের কাজ সম্পন্ন, নাকি? তারা দুজন মিলে একটা টিম। যদি দুইজনও, ধরো একজন দুইজনেই হেল্প করছে, দুইজন দুইজনকে হেল্প করে সমাধান করে দিল, এটাও হতে পারে। অথবা একজন সমাধান করতে কিছুই বলতে পারলো না কিন্তু আরেকজন করে দিল, তাও তো হবে, নাকি? ওদের কাজ হলো দুইজনের একটা টিম, ওরা আমাকে সমাধানটা দিবে। কথা কি বোঝাতে পেরেছি? তার মানে যদি এ নিজে জি সম্পূর্ণটা করে, বি স্যার। কিছু নাও করে, তাও কিন্তু সমাধান হচ্ছে। অথবা ধরো এ কিছুই বলতে পারলো না কিন্তু বি নিজে সম্পূর্ণটা করলো, তাও সমাধান হচ্ছে। মানে দুইজন একসাথে কাজ করছে, একত্রে একটা টিমের মতো। তাহলে ঘটনাটা হলো এ অথবা বি, যে কোনো একজন পারলেই হবে। দুইজন পারলে তো ভালো, কোনো সমস্যাই নাই, কিন্তু যে কোনো একজন পারলেই হলো। তাহলে এখন কি হবে, যদি যে কোনো একজনের কথা আসে তাহলে ইউনিয়ন হয় না? আমরা কিন্তু জানি। এই জন্য আমরা কি লিখেছি এখানে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। ক্লিয়ার? আমরা লিখেছি। এইবার জাস্ট তুমি মানগুলো আমরা বসাবো, একটা লাইন লিখে নেই। তাহলে এখানে লিখবো প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আর আমরা এটা জানি যদি দুটি ঘটনা স্বাধীন হয় তাহলে গুণন সূত্র থেকে পাই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবার মানটা বসিয়ে দাও। তাহলে এখানে হবে 1/3 প্লাস 1/4 মাইনাস 1/3 ইন্টু 1/4। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, তুমি যা পাবে ক্যালকুলেশন শেষে সেটাই এটার অ্যান্সার। দেখো তো কোনো ডাউট আছে কিনা? কোনো ডাউট থাকলে জানাও একটু। স্যার এখানে স্বাধীন
স্বাধীন হওয়ার যে মানে শর্তটা ওই যে এটা কি আচ্ছা বলে গুণন শর্ত, এটাকে এখানে ইউজ করলাম কেন? অন্য ক্ষেত্রে তো করি নাই। না, তখন তো তোমার ইয়ে হয়নি। আমি যদি পি অপশন বি বের হ্যাঁ 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 করতাম। হ্যাঁ, প্রশ্নটা ঠিক আছে, আমি বুঝেছি। যেমন আমরা লাস্ট ক্লাস পর্যন্ত যে উদাহরণগুলো নিয়ে কাজ করেছি, ওখানে কিন্তু এই ইন্টারসেকশন বি ছিল, তাই না? এই ইন্টারসেকশন বি ছিল। জি তখন আমরা স্যার। এটা কেন দিলাম না, কারণ কি, তখন কিন্তু তোমার প্রশ্নে বলেই দেওয়া ছিল তাদের দুজন মিলে একত্রে অথবা উভয় বিষয়ে পাশের সম্ভাবনা বলে দেওয়া ছিল না? বলে দেওয়া ছিল, তাই না? তো তখন তো তুমি এই মানটা সরাসরি পাচ্ছই, তখন তুমি এই ইন্টারসেকশন বি এর মান পাচ্ছই, কোনো সমস্যা নাই। কিন্তু ধরো যখন তুমি এটার মান সরাসরি প্রশ্নে দেওয়া নাই কিন্তু ঘটনা দুটো স্বাধীন, তখন তো আমি এই দুটো তো সেম, আমরা একটা সূত্র থেকে জানি ই অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, এটা একটা থিওরি আছে, এটা তো আমরা জানি। তাহলে আমি এইটা ব্যবহার করি অথবা এটা ব্যবহার করি, ডাজেন্ট ম্যাটার, দুইটাই সমান, দুইটাই সেম, তাই না? স্বাধীন হলে এই জন্য আমরা যদি এইটার মান সরাসরি পাই এটা ব্যবহার করতে পারি, আর এটার মান সরাসরি না পাইলে ইনটু আকারে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আর তখন ঘটনাটা ছিল অবর্জনশীল, আর অবর্জনশীল হলে সেটা স্বাধীন হতে পারে, সমস্যা নাই। কিন্তু বর্জনশীল হলে সেটা স্বাধীন হবে না, অথবা স্বাধীন হলে বর্জনশীল হবে না। তখন এই পার্টটা বাদ পড়ে যাবে যদি বর্জনশীল হয়, এই পার্টটাই থাকবে না। ওকে ফাইন। আরো কোনো প্রশ্ন আপাতত? না স্যার। দেখো এইটা তুমি আরেকটা পদ্ধতিতে করতে পারো, এটাও শিখায় রাখি, কাজে দেয় অনেক। বিকল্প পদ্ধতি আছে, বিকল্পটা একটু দেখে রাখো, আমি ডান পাশে দেখাচ্ছি। বিকল্পটা কেমন দেখো, তুমি কিন্তু এটা মনে রাখবা, কোনো একটা কাজ তোমাকে দেওয়া হলো, তুমি কাজটা করতে পারবে বা অথবা পারবে না, এটা মোট সম্ভাবনা কত? 1। মানে যদি যোগ করো, করতে না পারার সম্ভাবনা এবং করতে পারার সম্ভাবনা কত, দুটো যদি যোগ করো তাহলে কত? 1 হবে না? দুইটার একটা ঘটবে, হয়তো পারবে হয়তো পারবে না, নাকি? তো যখন তুমি সম্ভাবনাগুলো যোগ করবা, মোট কত হবে? 1, তাই না? এটা তো আমরা জানি, একটা ঘটনা ঘটা অথবা না ঘটার সম্ভাবনার যোগফল কিন্তু 1। স্যার কথা আটকে আসতেছে। এটা আমরা জানি, এই যে যেমন এটা পড়ছি না আমরা, দেখো তো মনে করো, প্রবাবিলিটি অফ এ অথবা প্রবাবিলিটি অফ এ প্রাইম, এ প্রাইম হলো কি, এ ঘটলে এ প্রাইম মানে কি, না ঘটা। এ যদি হয় ঘটা, এ হবে না, এ প্রাইম হলো না ঘটা, উল্টা। তাহলে এই দুটার যোগফল কত? 1 হয় না? এটা আমরা শিখেছি। তাহলে আমরা যদি বলি ঘটার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে না ঘটার সম্ভাবনা বাদ দিবা। আর যদি বলি না ঘটার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে ঘটার সম্ভাবনা বাদ দিবা। কথা কি ঠিক আছে? তাহলে এখন এই তথ্যটা আমরা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, রাকার নেটওয়ার্কের সমস্যা ছিল বোধহয়, না? আচ্ছা দেখো, শুনতে পেলে একটু জানাইও। জি স্যার, অনেক হ্যাঁ, ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা এই যেই তথ্যগুলো আছে আমরা লিখে ফেলি। প্রবাবিলিটি অফ এ হলো 1/3, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/4 আমরা পেলাম। তাহলে এখন যে মূল সূত্র আমরা ইউজ করব, দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, এখানে তোমরা এইভাবে লিখতে পারো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টু প্রবাবিলিটি অফ বি প্রাইম। তুমি এইভাবে অঙ্কটা করতে পারবে। ওকে, ঠিক আছে? তাহলে তোমার এ প্রাইম লাগবে বি প্রাইম লাগবে, এটা বের করে নিবা সিম্পলি। এই যে প্রবাবিলিটি অফ এ প্রাইম, এটা মানে হবে 1 থেকে এটা বাদ যাবে 1 মাইনাস 1/3, এটার মান কত? 2/3। একইভাবে প্রবাবিলিটি অফ বি প্রাইম, এটাও বের করে নিবা, এটার মানে কত হবে? তাহলে 1 মাইনাস 1/4 মানে 3/4। এখন এটা মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবা। তাহলে 2/3 ইন্টু 3/4। ওকে, তার মানে শেষ পর্যন্ত তোমার আসবে 1 মাইনাস হাফ, শেষ পর্যন্ত আসবে হাফ।
এইখানেও ক্যালকুলেশন শেষে দেখো তুমি হাফের মধ্যে একটা অ্যান্সার আসবে 1/2। ওকে, তুমি এভাবেও করতে পারো। ঠিক আছে, আচ্ছা আসো আমরা আরেকটা সমস্যার সমাধান করি। এখানে বেশ কিছু জিনিস আছে, আমরা একটু ধীরে ধীরে শিখে নেব। এই উদাহরণটা অনেক কিছু শেখাবে আমাদের। আমরা প্রথমে একটু প্রশ্নটা সংক্ষেপে লিখে ফেলি। দেখো এটাও কিন্তু সালে আসা একটা প্রশ্ন। তো প্রশ্নে কি বলা আছে, এখানে তিনটি প্রশ্ন একসাথে সংযুক্ত সৃজনশীলের মতো করে। প্রথমে ১ নম্বর তথ্য আমাদেরকে বলা হয়েছে একটা ঘটনা এ, এটার সম্ভাবনা, ঘটার সম্ভাবনা probability of A, এটা বলা আছে 1/3, আর probability of B বলা আছে 3/4। ওকে, এ ও বি স্বাধীন বলা হচ্ছে তোমাকে, এ ও বি স্বাধীন হলে এবং এ ও বি স্বাধীন হলে probability of A ইউনিয়ন বি এটার মান জানতে চেয়েছে। এটা হলো ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর যেটা বলা হচ্ছে, দেখো আমি প্রশ্নগুলো আগে একটু তুলে রাখি। probability of A into B এটার মান বলা হচ্ছে 0.48। হ্যাঁ, PA equal to 0.6। সবসময় দেখবা সম্ভাবনার মান 1 এর চেয়ে বড় হবে না কখনো, আর শূন্যের চেয়েও ছোট হবে না। এরপরে দেখো এত হলে, আচ্ছা এটাকে এইভাবে লিখি একটু আমি, যদি এত হয় তবে তবে পিবি এর মান কত হলে, পিবি এর মান কত হলে এ ও বি স্বাধীন হবে, এ ও বি স্বাধীন হবে। এটা হলো প্রশ্ন আমাদের। আমরা এখানে অনেক কিছু শিখতে পারবো এই তো এই উদাহরণটার মাধ্যমে। লাস্ট যেটা বলা আছে দেখো, একটা শিখে অনেকগুলো হবে। হ্যাঁ, এখানে দেখো পি অফ এ ইউনিয়ন বি বলে দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/8। সবসময় ভগ্নাংশ দিয়ে মান দিলে ভাববা এটা কি ভগ্নাংশ, বলো প্রকৃত হবে, কারণ প্রকৃত ভগ্নাংশের মান কত, 1 এর চেয়ে ছোট। পি এ ইকুয়াল টু হাফ, পি এ ইকুয়াল টু হাফ, পিবি ইকুয়াল টু 1/5। 5 হলে এখন কি বেশ কিছু প্রশ্ন আমাদের দিয়েছে, যেমন এ নম্বরে প্রশ্ন করেছে probability of কমপ্লিমেন্টারি এ ইন্টারসেকশন কমপ্লিমেন্টারি বি এর মান কত। ওকে, এটার মান কত। বি নম্বর প্রশ্নে বলেছে probability of কমপ্লিমেন্টারি এ ইউনিয়ন বি কত। সি নম্বরে বলেছে, দেখেছো কতগুলো জিনিস আমাদের শিখতে পারবো, এই জন্য এই উদাহরণটা বেছে নিয়েছি। probability of A বাই কমপ্লিমেন্টারি অফ বি, এই সি মানে কিন্তু প্রাইম, এটা দিয়ে প্রাইমও বোঝায়। আর লাস্টলি ডি নম্বর প্রশ্নে বলা হচ্ছে probability অফ পি বাই কমপ্লিমেন্টারি এ, কমপ্লিমেন্ট এ, এগুলো বের করতে হবে। হ্যাঁ দেখো
একটু ধৈর্য নিয়ে দেখো, আমরা কিন্তু বেশি নাই, বেশি ঝামেলায় নাই, শেষ পর্যায়ে চলে এসেছি অনুশীলনীর। ওকে, তাহলে আমরা সমাধান করি এখন। চলো দেখো, সমাধানে যাচ্ছি। ওকে, 1 নম্বর সমাধান। দেখো, এ ও বি স্বাধীন হলে, এখন তো আমরা বুঝতেই পারছি এটা কি হবে। প্রবাবিলিটি অফ, সূত্র লিখো, আমি সংক্ষেপে করছি, তুমি প্রথমে লিখে নিবা। দেওয়া আছে প্রবাবিলিটি এ 1/3, প্রবাবিলিটি বি 3/4, এগুলো লিখে নিবা। ঠিক আছে, আমি লিখছি না এখন, আমি সরাসরি মানে চলে যাচ্ছি। এ ইউনিয়ন বি, এটা সূত্রটা আমরা জানি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এবার দেখো, প্রবাবিলিটি অফ এ ঠিক থাকবে, প্রবাবিলিটি বি ও ঠিক থাকবে, ইন্টারসেকশন, এখন স্বাধীন ঘটনা যেহেতু বলে দিয়েছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এখন কি মানটা বের করতে পারবো না আমরা? দেখো তো রাখা, জি স্যার। এই মানগুলো বসাবো আমরা, জাস্ট পি এ আর পিবির মান বসানোর পরে সর্বশেষ দেখো, আমি তো এক্সাম্পল থেকে নিচ্ছি, উদাহরণটার মানটা কত আমি এটা লিখে রাখি, এটা পরে কাজে লাগতে পারে, তোমরা জাস্ট বের করে নিবা অংশটুকু। দেখো, এটার মানটা শেষমেশ সর্বসাকুল্যে আসবে 5/6। যদি আমরা ক্যালকুলেশন করি, আমি দেখে দেখেই লিখলাম, হ্যাঁ, ঝটপট সময়টার জন্য বাঁচে। 5/6। এরপরে 2 নম্বর দেখো কি বলা হচ্ছে, প্রবাবিলিটি অফ এ ইনটু বি এর মান আছে, পি এ দেওয়া আছে, পি বি এর মান কত হলে স্বাধীন হবে, এটা হলো আমাদের প্রশ্ন। 2 নম্বর এখানে করি। দেখো 2 নম্বর প্রশ্ন, মূলত আমার আলোচনার বিষয় হলো 3 নম্বর অংশ নিয়ে। দেখো, এটা আমরা জানি এ ও বি যদি স্বাধীন হয়, তাহলে সরাসরি কথাটা লিখে দিবা, মানে এটা ইউনিয়নের মতো কাজ করে, একসাথে ইনটু মানে ইউনিয়নের মতো কাজ করে, এটা বুঝে নিবা। এটা মানেই পি এ ইনটু পিবি যদি স্বাধীন হয়, তোমার বলেই দিয়েছে পিবি এর মান বের করো যেন এ ও বি স্বাধীন হয়, এ ও বি স্বাধীন হতে হবে, আর স্বাধীন হলেই কথাটা সত্য। এখানে জাস্ট এবার মানটা বসিয়ে দাও, প্রবাবিলিটি অফ এ বি হলো 0.48 ইকুয়াল টু প্রবাবিলিটি হলো 0.46 ইনটু প্রবাবিলিটি অফ বি। খুব সিম্পল, নিজে বের করে ফেলো। তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত হবে, দেখো 0.48 ডিভাইডেড বাই 0.6, এটা ক্যালকুলেশন করে দেখো মানটা কত আসে। 0.8। আচ্ছা, 0.8 আমরা মান পেয়ে গেছি। এগুলো আসলে কাজ না, আমার কাজ হলো 3 নম্বরটা তোমাকে বোঝানো, এইখানে অনেক কিছু আছে। 3 নম্বরটায় আমরা যাই, চলো এখন একটু। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটাকে একটু নিচে নিয়ে আসি, আমি কেটে এখান থেকে, সুবিধা হবে সবার জন্যই। আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, এখন এটা সমাধানে যাচ্ছি। দেখো, এই যে এখন দেখো, এই যে আমি আগেই বলেছি এ সি যে লেখা আছে কমপ্লিমেন্ট অফ সি এ, এটার মানে কিন্তু এ প্রাইম, এটা সবসময় মাথায় রাখবা। দেখো, এটা যেই কথা, এ প্রাইম একই কথা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমরা কি এরকম একটা সূত্র শিখছো ডি মর্গানের, একটু মনে করে দেখো তো, প্রবাবিলিটি অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, মনে করে দেখো তো। না, প্রবাবিলিটি নাই ওখানে, জাস্ট এটার মান কত ডি মর্গানের সূত্র অনুসারে, মনে করো। এটার মান কিন্তু এরকম, দেখো দুইটা সূত্র একটু মনে করাই দেই, এ ইউনিয়ন বি প্রাইম, তাই না? আবার যদি এমন থাকে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটার মান আসে এরকম, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। ঠিক আছে,
তাহলে প্রাইমের জায়গায় তুমি শুধু এবার সি কল্পনা করো, তাহলে হয়ে যাবে। ওকে, এই দুটো সূত্র কি মনে পড়ে? ডি মর্গানস ল নবম দশমে উচ্চতর গণিতে শিখেছিলে, সেটার এখানে কাজে আসবে। দেখো আমরা সমাধানে যাই। ওকে ফাইন, তাহলে প্রথমে কি কি মান দেওয়া আছে আমরা একটু লিখছি। পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 5/8, probability of A equal to 1/2, probability of B equal to 1/5। মানগুলো লিখে নিলাম। এবার যদি আমরা এ নম্বরটা সমাধান করি, দেখো প্রথমেই লিখবো আমরা ডি মর্গানস ল হতে পাই। ডি মর্গানস ল, টাকা শুনতে পাচ্ছ? জি স্যার। ডি মর্গানস ল অনুসারে এই তথ্যটা আমরা আগে একটু লিখে ফেলি। দেখো এ ইউনিয়ন বি যদি এখানে প্রাইম দিই, হোল প্রাইম দিয়ে আমার এই মানটা পাওয়া যায়, তাই না? আমরা কি পাই দেখো, এ ইউনিয়ন বি, এটা যদি ইন্টারসেকশন আছে তাহলে ইউনিয়ন দিয়ে কাজ করো। এ ইউনিয়ন বি এখানে প্রাইম না দিয়ে যেহেতু সি ব্যবহার করেছে আমরা সি ব্যবহার করব। এটার মান কিন্তু এটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমার তো এইটার মানই দরকার আলটিমেটলি, তাই না? আমি তো এটার মানই খুঁজছি। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি, সুতরাং probability of a prime intersection b prime equal to, এটার মানে কি দাঁড়াবে তাহলে probability of এটার মান, তাই না? দেখো তাহলে সরাসরি আমরা লিখি, এটার মানেই দাঁড়াচ্ছে probability of a union b whole prime। ওকে, এবার আসো যদি প্রাইমের হিসাব করি, প্রাইমের হিসাবটা কিভাবে আসে আমরা জানি। এটার মান আসবে তোমার এরকম, 1 থেকে বাদ যাবে 1 মাইনাস probability of a union b। দেখো তো লাস্ট লাইনটা বুঝেছো কিনা? সর্বশেষ লাইন বুঝেছো কিনা দেখো একটু। স্যার ওয়ান কিভাবে আচ্ছা কিভাবে আসলে সম্ভাবনা সেটা কি বোঝাই দেখো। হ্যাঁ আগের মান মতো, অনুযায়ী যে সর্বোচ্চ মান হতে পারে। হ্যাঁ হ্যাঁ আমি এটা, হ্যাঁ ওইটাই একই ঘটনা। ধরো এ একটা ঘটনা, এ ঘটনা না ঘটার সম্ভাবনা হলো এ প্রাইম। তাহলে আমরা যদি এরকম বলি, দেখো আমরা ওই সূত্রটা এবার অ্যাপ্লাই করি, প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্রাইম ইকুয়াল টু 1। তাহলে আমি কি জানতে চাচ্ছি, ধরো এখানে প্রাইম যেটা আছে সেটা জানতে চাচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এ প্রাইম এটার মান কত হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাই না? তাহলে একই কথা এখানেও দেখো, এ ইউনিয়ন বি প্রাইম এটার মান কত হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাই না? ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি এবার শুধু মানটা বসিয়ে দাও। দেখো মান তোমার আছে 1 মাইনাস এই যে এটার মান তুমি জানো প্রশ্নে দেওয়া আছে 5/8। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/8। এটাই এ নম্বরের উত্তর। ওকে হ্যাঁ, দেখো এরপরে বি নম্বরটাই আমরা আসি একটু, এগুলো ক্লিয়ার করে দেই, দাঁড়াও মুছে দিই এগুলো। বি নম্বরে আসি, দেখো কি বলা হচ্ছে, একটা প্রাইম আছে আর একটা কিন্তু প্রাইম নাই। এটা কিন্তু বুঝতে হবে একটু, আমাদের ঝামেলা আছে এখানে। আচ্ছা দেখো প্রথমত, একদম প্রথমত আমরা যদি চিন্তা করি এটাকে কিভাবে লিখবো, দেখো এই যে এই মানটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখবো, পি প্রবাবিলিটি অফ এসি প্লাস প্রবাবিলিটি অফ এসি দিয়ে এখানে হবে বি মাইনাস প্রবাবিলিটি অফ এসি ইন্টারসেকশন বি। ঘটনা এমন না রাখা, চিন্তা করো তো।
আমরা কিন্তু লিখবো এইভাবে, তাই না? আমরা এটাকে এইভাবে প্রথমত লিখবো। এখন দেখো এইটার মান কিন্তু আমি জানি না, এইটার মান বের করতে হবে আমাদের মূলত। ওকে, এখন দেখো এইটার কিন্তু একটা মান আছে, এইটার মানটা আমি একটু লিখে দেই। সূত্রটা হলো এরকম, পিবি মানে যেটা ঘটবে, মানে যেটা পজিটিভ আছে, এ প্রাইম তো হলো ঘটবে না, তাহলে পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বোঝো বিষয়টা, একটু টেনে দেই। এখান থেকে দেখো মানেটা বুঝছো? তার মানে তুমি তাকাও, তোমার কিন্তু মূল সূত্রটা আসবে এরকম অ্যাকচুয়ালি, probability of AC plus probability of B মাইনাস এই মানটা আসবে তোমার শেষ পর্যন্ত সূত্রে। তাহলে তোমার কি কি লাগবে একটু চিন্তা করো তো, কি কি লাগবে আমার। দেখো এসি এই মানটা লাগবে, এই মানটা কি বের করতে পারবো বলো তো? যেহেতু প্রবাবিলিটি এ দেওয়া আছে তাই না, তাহলে প্রাইমটা আমরা বের করতে জি পারবো। স্যার। প্রবাবিলিটি বি দেওয়াই আছে, এটা দেওয়াই আছে, আমার লাগবে কি তাহলে বলো তো? লাগবে শুধু এই যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এটা কিন্তু দেওয়া নাই প্রশ্নে, দেওয়া আছে কোথাও? দেওয়া নাই। না। তাহলে প্রথমত আমাদের এই ইন্টারসেকশন বি এর মানটা খুঁজে বার করতে হবে। তাহলে সেটা কিভাবে বার করব? আমরা খুব সিম্পলি লিখব যে আমরা জানি, আমরা জানি। তাহলে এই মানটা লিখো প্রথমে, নরমাল সূত্র যেটা এ ইউনিয়ন বি ইকুয়াল টু probability of A plus probability of B মাইনাস probability of A intersection B। এটা আমরা সূত্র থেকেই জানি। এগুলো একটু দূরে সরাই দিন, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আচ্ছা, তাহলে আমরা এই মানটা প্রথমে চলো বের করে নিই, এখান থেকে ক্যালকুলেশন করি। দেখো আমরা চাইলে এখানে মান বসায় ফেলতে পারবো, মান বসিয়েও কাজ করতে পারবো, অথবা এইটাকে একবারে সরাসরি বাম পাশে এনে পরেও ক্যালকুলেশন করতে পারবো, যা খুশি তুমি ক্যালকুলেশন করতে পারলেই হলো। probability of B মাইনাস probability of A ইউনিয়ন B। এবার মান বসাও ঝটপট। probability of A হলো 5/8 প্লাস 1/2 মাইনাস, ও এটা ভুল লিখলাম, 1/2 1/5, হ্যাঁ এটা ভুল লিখেছি আমি। দেখো এটা এমন হবে বিষয়টা, 1/2 প্লাস 1/5 মাইনাস 5/8। একটু হিসেব করো তো, দেখো তো কত আসে। লসাগু আসবে কত, মনে হয় 40, তাই না? 40 লিখলাম। তাহলে এখানে হবে 20, এখানে হবে 8, এখানে হবে তাহলে 5 5 25। কত থাকছে সর্বশেষ মিলিয়ে দেখো তো, 40 নিচে উপরে 28, 3/40। 3/14। আচ্ছা, তাহলে এটার মান আমরা কিন্তু পেয়ে গেলাম। এটার মান যদি পেয়ে গিয়ে থাকি, এইবার আমরা কাজ করতে পারবো। এখন লিখবো যে এখন, এই যে এখন যে মানটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে? এ প্রাইম ইউনিয়ন বি প্রবাবিলিটি অফ, এই যে এ প্রাইম। ও আগে একটু বের করে রাখা ভালো এটা, তাই না? এটা যেহেতু লাগবে আমার, এটা যেহেতু লাগবে, এটা একটু বের করে রাখি, এটা একটু নিচে দিই, একটু পরে কাজ করি এটা নিয়ে। একটু বের করে রাখি। দেখো এবং probability of A C equal to 1 minus probability of A, 1 মাইনাস এটা বলা হচ্ছে হাফ। তাহলে এটার মান পাবো আমরা সর্বশেষ হাফ, এটা পেয়ে গেছি। এখন আমরা কাজ করতে পারি চাইলে। probability of AC ইউনিয়ন, ইউনিয়ন না, ইউনিয়ন দিয়েছে, ইউনিয়ন বি। সূত্রটা লিখো সরাসরি, probability of AC plus probability of B minus probability of AC intersection B। জাস্ট মানগুলি বসিয়ে দিতে পারো তুমি চাইলে। এটার মান আসবে হাফ, আর এটার মান বলা আছে 1/5, তাই না? 1/5
মাইনাস, এবারে এটাকে আবার একটু সূত্র ভাঙাতে হবে। তুমি সাইড নোটে লিখে দিতে পারো, যেটা ঘটবে সেটা থেকে বাদ দিবা। probability of b minus probability of a intersection b। এবার আবার মান বসাও, হাফ 1/5 মাইনাস, এখানে আসবে তোমার এরকম 1/5 মাইনাস 3/40। এবার সব মিলিয়ে তুমি ক্যালকুলেশনটা করতে পারবা সহজে, তাই না? ক্যালকুলেশন শেষে যা আসে সেটাই অ্যান্সার। দেখো তো ক্লিয়ার কিনা। জি স্যার। আচ্ছা, হ্যাঁ। আর বাকি যে দুটো আছে খুবই সহজ, খুবই দ্রুত হয়ে যাবে, এই দুটো সহজ, ছোট ছোট। আচ্ছা, আমরা প্রশ্নটাকে একটু নিচে নেই, নইলে আমাদের বারবার উপরে নিচে করে দেখতে হবে। দেখো, এক এ বি হয়ে গেছে আমাদের, এটা শুধু দেখে নাও একটু। দেখো, আমাদের পেজও প্রায় শেষ, আমাদের অঙ্ক ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এটা। এখন দেখো, আমরা যদি সি নম্বর সমাধানে যাই, সি নম্বরটা হলো প্রবাবিলিটি অফ এ বাই প্রবাবিলিটি অফ বি প্রাইম, এটার মান বের করতে বলেছে। আচ্ছা, এখন দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি খুব সিম্পলি। এটার যে সূত্র, মূলত এটার যে সূত্র প্রবাবিলিটি অফ এ, এইটাকে তুমি খুব সিম্পলি আলাদা করে লিখতে পারো। এটাকে দেখো, আমরা লিখি, সবগুলো সূত্র আমি ওইভাবে আসলে দেখাইনি, একদম ভেঙে ভেঙে, অনেকগুলো সূত্র হয়ে যায় তো। প্রবাবিলিটি অফ এ বাই বি টু দি পাওয়ার সি, এইটার মানে দাঁড়ায় এরকম। দেখো, এখানে এ হলো তোমার ঘটবে, আর বি হলো ঘটবে না, এটার মান। এইটাকে ভাঙলে এইভাবে তুমি লিখতে পারবা, প্রবাবিলিটি অফ এ ঘটবে ইন্টারসেকশন বি প্রাইম, নিচে হবে তোমার প্রবাবিলিটি অফ বি প্রাইম। এটা আর একটা ফর্মুলা, এখানে দেখবো অনুশীলনের শেষে লেখা থাকে প্রয়োজনীয় সূত্র সমূহ, ওখানেও তুমি এটার সূত্রটা পেয়ে যাবে। যে কোনো একটা থাকলে পরেটা এইভাবে লেখা যায়। এটা যখন আমরা স্বাধীন ঘটনার কিছু সূত্র দেখেছিলাম, গুণন সূত্র টুত্র হ্যান ত্যান, তো ওই জায়গায় ওই সূত্রগুলো ছিল। অধীন ঘটনার ক্ষেত্রে এরকম কিছু সূত্র ছিল, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা কাজটা করব নরমালি, জাস্ট এখন তুমি মানগুলো বসিয়ে দিবা। আর এইটার মান তুমি খুব সহজেই বুঝতে পারছো কত হবে, তাই না? এটা যেহেতু এ স্বাধীন, তাহলে এ থেকে বাদ যাবে। এই যে এ স্বাধীন, তাহলে প্রবাবিলিটি অফ এ, এইটা থেকে বাদ যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আর এটার মান আমরা জানি 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এবার মানগুলো তুমি বসাই দিলে ক্যালকুলেশন শেষ। এখানে তুমি এ ইন্টারসেকশন বি এর মান আগেই জানো, 3/40, তুমি ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবা, ঠিক আছে? যদি এইটা পারো, আর এইটা আমার না বললেও চলছে, বি বাই এ প্রাইম, একই জিনিস। তোমরা যদি বলো স্যার পরবর্তীতে আমাদের সূত্রগুলো দেখাই দিয়ে, আমরা এটা প্রয়োজনে রিকল করে দেব, এ বাই বি টু দি পাওয়ার সি, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? এবার শুধু মানগুলো বসাবা, পারবা না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের খুব বিশাল একটা উদাহরণ আমরা শিখেছি। এটার মধ্যে অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বোঝার ছিল, বিশেষ করে এই যে দেখো, নতুন একটা জিনিস আমরা এখান থেকে শিখলাম। তো এটা সূত্রটা কিভাবে লিখতে হয়, এই যে দেখেছো, বক্স করে দিচ্ছি আমি উপরে ডান দিকে, দেখো এই যে এইটা আমরা জানলাম। তারপরে প্রাইমের কিছু কাজ আমরা শিখলাম। তারপরে ভাগ দিয়ে থাকলে কিভাবে করতে সেটাও আমরা দেখলাম। ওকে, ফাইন। এরপরে যে অঙ্কগুলো আছে সেগুলো খুব সিম্পল। যেমন আমি তোমাকে একটা বোর্ডে আসা উদাহরণ বলি, এই অঙ্কটা প্রায়ই আসে সংখ্যা ভিত্তিক। 10 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে তুমি একটা সংখ্যা বেছে নিবা, সেই সংখ্যাটা মৌলিক হবে অথবা 5-এর গুণিতক হবে, এটা সম্ভাবনা কত? এরকম একটা অঙ্ক প্রায়ই আসে। এটা মুছে দিলাম। দেখো, আমি একটু বলি তোমাদের এটা কিভাবে করবা। দুটি ঘটনা এখানে একসাথে ঘটবে, একটা হলো কি মৌলিক, আর একটা হলো 5-এর গুণিতক, ঠিক আছে?
দেখো আমি একটু প্রশ্নটা জাস্ট সংক্ষেপে একটু লিখবা 10 থেকে 30 পর্যন্ত একটি সংখ্যা নিলে তা মৌলিক বা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। এটা হলো প্রশ্ন। তাহলে তুমি ধরে নিবা দুটি ঘটনা এখানে, হ্যাঁ, দুটি ঘটনার মধ্যে তুমি ধরে নিবা এ, তুমি সংক্ষেপে লিখি দেখো, আমরা ধরলাম এ হলো ঘটনাটি মৌলিক। আবার এ সমান মৌলিক লিখো না, আমি সংক্ষেপে বোঝাচ্ছি। এ মানে ঘটনাটি মৌলিক হবে, বি মানে ঘটনাটি 5 এর গুণিতক হবে। 5 এর গুণিতক কি লিখি, ভুল লিখতেছে বারবার, হ্যাঁ, 5 এর গুণিতক। ওকে, তাহলে মোট নমুনা বিন্দু হলো এস। তাহলে এস হলো মোট নমুনা বিন্দু। নমুনা বিন্দুর মধ্যে কে কে থাকবে? 10 থাকবে, 11 থাকবে, 12 থাকবে, 13, এইভাবে চলতে চলতে কত পর্যন্ত চলবে? 30 পর্যন্ত চলবে। তাহলে বলো তো এনএস কত? নমুনা বিন্দু কয়টা আছে বলো দেখি? নমুনা বিন্দু কয়টা আছে রাখা বলো? 20টা। হ্যাঁ, 21টা হবে। তুমি পরিসর বের করেছো না? সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তুমি তো 10 বাদ দিয়ে গুনছো, 11 থেকে গোনা শুরু করেছো, 10ও তো আছে, এখানে হবে 21টা। জি স্যার। হ্যাঁ, এটা মনে রাখবা, হ্যাঁ, আমরা প্রায়ই এই জিনিসটা মিস করি। এটা যেটা দিয়ে তুমি গোনা শুরু করেছো এটা বাদ দিই আমরা, কিন্তু গোনার সময় 11 থেকে গুনি। তাহলে এখানে হলো 21। তাহলে মৌলিক হওয়ার ঘটনা কথা আমি সংক্ষেপে দেখাচ্ছি। মৌলিক কি কি হতে পারে দেখো তো? 11, 13, এরপরে 15 মৌলিক না, 16, 17, 18, 19 মৌলিক, 20, 21, 22, 23 মৌলিক, 24, 25, 26, 27, 28, 29 বোধ হয় মৌলিক নাকি দেখো তো, যদি ভুল না করে থাকি। ঠিক আছে, জি স্যার। তাহলে এন এ আমি এখানে লিখে ফেলি, আমি তোমাদের জাস্ট বোঝাচ্ছি, তোমরা সাজিয়ে লিখো ঠিক মতো। তাহলে এন এ কত? 1, 2, 3, 4, 5, 6, 6টা হবে। আর বি হলো 5 এর গুণিতক, তাহলে 5 এর গুণিতক কি কি আছে আমরা একটু দেখে ফেলি। 10 তো আছেই, 10, 15, 20, 25, 30, কয়টা হলো কাউন্ট করো? 1, 2, 3, 4, 5, 5। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন প্রশ্ন হলো এ ও বি ঘটনা দুটি কেমন, বর্জনশীল নাকি অবর্জনশীল? একটু চিন্তা করো তো, দুটির মধ্যে একটু কম্পেয়ার করো তো, কোনো কমন উপাদান আছে কিনা চেক করো। কমন উপাদান থাকবে না, কারণ কি না বলতো? স্যার। কারণ হলো যদি মৌলিক হয়, মৌলিক হলে তো 5 দ্বারা ভাগ যাবে না, তাই না? জি স্যার। 5 নিজে মৌলিক সংখ্যা, কিন্তু 5 তো এখানে থাকবে না। 5 তো থাকবে না, কারণ 10 থেকে শুরু করেছি। 5 নিজে মৌলিক সংখ্যা, তাহলে 10 থেকে যদি শুরু করি, এরপরে যদি কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ যায় সেটা তো মৌলিক না 100%, তাই না? আবার যদি 5 দ্বারা ভাগ না যায় তাহলে তো সেটা গুণিতক হবে না, দুটোর মধ্যে কমন উপাদান থাকবে না। কমন না থাকলে কি? স্যার সাউন্ডটা আরেকবার কম আচ্ছা, দিচ্ছে। হ্যাঁ, যদি কমন উপাদান না থাকে তাহলে আমরা কি বলবো? বর্জনশীল লিখবো। এ ও বি পরস্পর বর্জনশীল, পরস্পর বর্জনশীল ঘটনা। আসলে অঙ্ক কিন্তু কঠিন না, বিষয় হলো তোমার ঘটনাগুলো চিনতে পারা। পরস্পর বর্জনশীল, সুতরাং আমাদের প্রশ্নে কি
বা বলেছে, বা মৌলিক হলেও চলবে অথবা 5 এর গুণিতক হলেও চলবে। তার মানে বা হলে আমরা কি নেই বলতো? ইউনিয়ন নেই। ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি। যেহেতু কমন উপাদান নাই, তাহলে বাকি অংশটা লেখারও দরকার নাই। এবার শুধু এটা যোগ করে দিবা, দেখবা অঙ্ক কত সহজ হয়ে গেছে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে এটা নিজে করে নিবা। এবার অধিবর্ষের একটা অঙ্ক করি, অধিবর্ষ হওয়া বা না হওয়া নিয়ে। এই অঙ্কগুলি প্রায়ই আসে এবং তোমাদের অনেক সময় দ্বিধায় ফেলে। দেখো, ধরো একটা আমরা আন্দাজে একটা বছর সিলেক্ট করলাম, সেটা 1952 হতে পারে বা যে কোনো বছর হতে পারে। আন্দাজে একটা বছর সিলেক্ট করলাম মনে করো। প্রশ্ন হইলো এই বছরটা অধিবর্ষ না হলে, আর যদি অধিবর্ষ হয়, তাহলে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা বের করো। প্রথম শর্ত কি? দুইটা প্রশ্ন এখানে একসাথে। যে কোনো একটি বছর, যে কোনো একটি বছর। এর নম্বর প্রশ্ন হলো যদি বছরটা অধিবর্ষ হয় বা অধিবর্ষ না হয়। অধিবর্ষ না হলে। আর 2 নম্বর প্রশ্ন হলো অধিবর্ষ হলে। অধিবর্ষ হলে 53টি শুক্রবার থাকার সম্ভাবনা। বছর কয় সপ্তাহ বলো? কয়টা শুক্রবার বছরে ঢাকা? 52টা। 52টা সপ্তাহ। বছরে 52টা সপ্তাহ, তাহলে 53টা শুক্রবার হবে কখন? দেখো, তাহলে এর নম্বর সমাধানে আসি আমরা, সংক্ষেপে করব। অধিবর্ষ না, যদি অধিবর্ষ না হয় তাহলে মোট দিন কত? মোট দিন হবে 365। মোট দিন সমান 365। অধিবর্ষ কেন হয় তোমরা কি এটা জানো? কেন হয়? অধিবর্ষ কেন হয় বলো দেখি, জানো কিনা? বলতে পারবো না। এটা তোমার ইয়ে হয়, পৃথিবী যে আমাদের বছর ঘুরে কিভাবে, যখন পৃথিবীর সম্পূর্ণ পৃথিবীটা মানে ইয়েটা ঘুরে আসে, তাই না? 365 দিন লাগে। নিজ অক্ষের উপর ঘুরে 24 ঘন্টায় একবার। আর পুরো পৃথিবীর চারদিকে ঘুরে কত? 365 দিন একবার। কিন্তু সময় 365 দিন লাগে না, 365 দিন 6 ঘন্টা লাগে। বুঝেছ? ওই যে 6 ঘন্টা হিসাব থাকে বাড়তি, এই বাড়তিটা তো আমরা হিসেবে কাউন্ট করতে পারি না, দিনে নিতে পারি না যে 366 দিন বলবো। তো 6 ঘন্টা 2 বছর যদি হয় তাহলে 6 6 12 ঘন্টা যুক্ত হইলো। তাহলে এইভাবে যদি 4 বছর হয়ে যায় তাহলে 4 6 কত ঘন্টা যুক্ত হয় বাড়তি? 24 ঘন্টা যুক্ত হয় না? তাহলে ওই 4 বছর পরে কি হয়ে যায়, ওই 24 ঘন্টা মিলে একটা দিন কমপ্লিট হয়ে যায়। তখন 4 বছর পরে 366 দিন হয় ওই বছরটা। বোঝা গেল? এইভাবে হিসাবটা আসে। তাহলে এখন একটু বোঝো তো মজার ব্যাপার, সেটা হলো তাহলে মোট দিন হলো যে দিবস না 365 দিন হয়, তাই না? তাহলে বছরে দেখো তো সপ্তাহ কয়টা? বছরে সপ্তাহ 52টা। সপ্তাহ সমান 52। তাহলে অর্থাৎ শুক্রবার কয়টা বলো তো তাহলে? প্রতি সপ্তাহে একটা শুক্রবার। তাহলে শুক্রবার আমরা বলতে পারি 52টা, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে বলো তো যদি 52টা শুক্রবার চলে যায় 365 দিন থেকে, তাহলে কতদিন অবশিষ্ট থাকে আমরা একটু হিসাব করি। সুতরাং অবশিষ্ট থাকে। স্যার সাউন্ড আর একটু বাড়ান। আচ্ছা, সাউন্ড সমস্যা হচ্ছে না? বোর্ডে যাব আমরা, দেখো এখানে আমি এটা আইডেন্টিফাই করতে পারছি না যে কেন সমস্যাটা হচ্ছে। মাঝখানে তোমাদের ক্লাসগুলি খুব স্মুথলি নিতে পেরেছিলাম,
কিন্তু হঠাৎ এই যে মাইক্রোফোনটা বা আমার ইয়ারফোনটা যে কেন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা সেটাই বুঝতেছি না আমি। একটু সমস্যা হয় এই জন্য সাউন্ডে। সুতরাং অবশিষ্ট দিন, অবশিষ্ট থাকে বা অবশিষ্ট দিন কতদিন থাকে দেখো তো। আমার ধরো 365 দিন মোট আছে বছরে, আমি 52টা শুক্রবার যদি বাদ দিই, দেখি আরো একটা শুক্রবার হয় কিনা, তাহলে তো শুক্রবার কয়টা পেয়ে যাবো আমরা, তাই না? দেখো, তাহলে আমাদের হিসাব করবো এইভাবে, 365 আমার মোট দিন বছরে। এখন তাহলে মাইনাস 52 সপ্তাহ হচ্ছে, তাহলে 52 সপ্তাহ আমার মোট কয় দিন? প্রত্যেক সপ্তাহে 7 দিন করে আছে, তাই না? হিসাব করে দেখো তো কত হয়। 52 গুণ 7, 7 দুগুণে 14, 4 হাতের আছে 1, 7 5 7 35, 36, 364 হয়। তাহলে 365 থেকে 364 364 একদিন থাকে। তাহলে অবশিষ্ট থাকলো 52টা শুক্রবার, পাস হয়ে গেল তোমার বছর থেকে। আর অবশিষ্ট থাকবো কত? একদিন। এখন প্রশ্ন হলো, এই যে একটা দিন তোমার সামনে আসলো, 365 দিন থেকে 52 সপ্তাহ অলরেডি পাস মনে করো। 2021 সালের ধরো 52 সপ্তাহ, তোমার 52টা শুক্রবার শেষ। কারণ বাড়তি আরো একটা দিন বাকি, তোমার লাস্ট দিন এই বছরের, তাই না? এখন এই দিনটা, একটা দিন, বছরের একটা দিন, এটা শুক্রবার হবে কিনা তুমি বলো তো, সম্ভাবনা কত তাহলে? তোমাকে যদি নর্মালি বলি যে একটা সপ্তাহ আছে, একটা সপ্তাহে একটা দিন তুমি মনে মনে বাছাই করলা, এই দিনটা শুক্রবার হবে কিনা তার সম্ভাবনা কত বলো তো? 1/7। 1/7, এক্স্যাক্টলি, এটাই অ্যান্সার, তাই না? তাহলে অধিবর্ষ না হলে 53টি শুক্রবার সহ, মানে এই একটা দিন যদি শুক্রবার হয়, তাহলে তো 53টা শুক্রবার হবে তোমার, তাই না? তাহলে একটা দিন শুক্রবার হওয়ার সম্ভাবনা কত? সুতরাং অধিবর্ষ না হলে, অধিবর্ষ না হলে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা, 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা অথবা পাবার সম্ভাবনা সমান 1/7, এটাই অ্যান্সার এ নম্বরের। দেখো তো বুঝতে অসুবিধা আছে কিনা। হ্যাঁ রাকা, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছিল। ক্যান ইউ হিয়ারিং মি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম। একইভাবে তুমি কি পরের অঙ্কটা করতে পারবা না? অধিবর্ষ হলে কি হবে? একইভাবে অধিবর্ষ হলে মোট দিন লিখবা 366, বছরে সপ্তাহ 52টি, অর্থাৎ শুক্রবার 52টি। তাহলে অবশিষ্ট থাকবে কত? 2/7। 366 থাকবে। তাহলে অ্যান্সার হবে 2/7। দুইটা দিন তোমার আছে, এই দুইটা দিনের সম্ভাবনা। তবে তুমি একটা কথা এখানে লিখতে পারো, একটা কথা লিখতে পারো চাইলে। এই পর্যন্ত ঠিক আছে, আমি জাস্ট একটু বলি, 2 নম্বরটা একটু এখান থেকে এডিট করে দিই আমি, হ্যাঁ, কি কোথায় কোথায় চেঞ্জ করবো আমি একটু লিখে দিই। এখানে 52 ঠিক আছে, এখানে 52 ঠিক আছে, এখানে 366 হবে, এখানে 2 দিন হবে। আচ্ছা, এটা পরে যাবে, এটা পরে করছি আমরা। অধিবর্ষ হলে, আচ্ছা এগুলো এডিট হবে, আমি একটু লিখি, এটা 2 নম্বর অঙ্ক মনে করো এখন। তাহলে মোট দিন অধিবর্ষ হলে মোট দিন কত? 366। এটা 52 গেল, তাহলে 366 থেকে এটা যাবে, এখানে থাকবে তোমার 2 দিন। এবার দেখো এক্সচেঞ্জটা কোথায় হচ্ছে, এটা একটু নিচে সরাই দেই। দেখো, তাহলে এই যে তোমার 2 দিন পেলে, তুমি 2 দিন করে যদি জোড়া বানাও, ঠিক আছে, দেখো 2 দিন করে জোড়া বানাতে পারবা 7টা। দেখো এই দুটি দিনের 2 দিন অবশিষ্ট থাকলো না, লিখো এই দুটি দিন নিয়ে 7টি সমাবেশে, এই দুটি দিন নিয়ে, এটা তুমি লিখলে ভালো আর কি, না লিখলে সমস্যা নাই। দিন নিয়ে নিচের 7টি সমাবেশ, আমি 7টি কিভাবে দেখাচ্ছি তোমাকে। 7টি সমাবেশের যে কোনো একটি হতে পারে। সমাবেশ মানে কম্বিনেশন জাস্ট আর কি, হ্যাঁ, সমাবেশের যে কোনো একটি হতে পারে। একটি হতে পারে, কি কি হতে পারে দেখো তো।
দুটি দিন এমন হতে পারে যে শুক্রবার আর শনিবার হতে পারে না, শুক্র শনি, আমি সংক্ষেপে লিখছি, বার লিখছি না, এইটা একটা সমাবেশ। আবার তোমার আরেকটা এখানে লিখে দাও, দেখো এরপর একটা হবে কত, শনি ও রবি, এটা এরকম হতে পারে দুটি দিন, অথবা এমন হতে পারে রবি সোম, অথবা সোম মঙ্গল, সোম ও মঙ্গল, মঙ্গল ও বুধ, মঙ্গল ও বুধ। কয়টা সমাবেশ হলো? 1 2 3 4 5টা হলো, আরো দুইটা, বুধ বৃহস্পতি, বুধ ও বৃহস্পতি, আর সর্বশেষ বৃহস্পতি শুক্র, বৃহস্পতি ও শুক্র। ঠিক আছে, 7টা সমাবেশ হতে পারে দুইটি দিন নিয়ে, 7C2 এরকম কি বিষয়টা। হ্যাঁ, কত পাবে দেখো, দুটি দিন বাছাই করতে পারি, দুটি দিন এমন হতে পারে, লিখো এই সমাবেশগুলিতে এই, এটা কেন করলেন বুঝলাম না। এই যে বলছি কেন, দেখো সমাবেশগুলোর দুটি সমাবেশে শুক্রবার আছে, এটা আমি বলছি অপশনাল, তুমি সরাসরি লিখতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। শুক্রবার আছে, দেখো শুক্রবার আছে দুটি সমাবেশে, প্রথমটাই এবং সর্বশেষেরটাই। তাহলে তোমার অবশিষ্ট যে দুইটা দিন রইলো বছরের, তাই না, লিপ ইয়ারে তোমার দুইটা দিন বাকি রইলো না, 52টা শুক্রবার পাস হয়ে যাওয়ার পরে তোমার কাছে দুটি দিন বাড়তি রইলো। এই দুটি দিন কি হতে পারে? শুক্র শনিবার হইতে পারে, অথবা শনি রবিবার হইতে পারে, অথবা রবি সোম হতে পারে, তাই না? তাহলে এইভাবে যে কোনো একটা হতে পারে এখানে, তাই না? তাহলে যদি এইটাও সম্ভাবনা আছে, এইটাও তো সম্ভাবনা আছে, একটু তাকাও তো, এইটাও হতে পারে, এইটাও হতে পারে, তাই না? তাহলে আমার যদি দুইটার যে কোনো একটা ঘটে, তাহলে তো আমার আরেকটা শুক্রবার হবে। কথা বুঝতে পারছি? যদি দুইটার যে কোনো একটা আমার সামনে চলে আসে, হয়তো ধরো বাকি দুইটা দিন রইলো শুক্র শনি, এটাও হতে পারে, অথবা যদি বাকি দুটো দিন হয় বৃহস্পতি শুক্র, তাও হতে পারে। তাহলে আমার এই যে অনুকূলে আছে কয়টা, কয়টা আছে এখানকার 7টা সমাবেশের মধ্যে? দুইটা না? মোট সমাবেশ আমার আছে 7টা, 7টার মধ্যে যে কোনো এই দুইটার যে কোনো একটা ঘটলে আমি আরেকটা শুক্রবার পাবো। আমারে বলেছে 53টা শুক্রবার হতে হবে, সম্ভাবনা কত? তাহলে 52টা শুক্রবার আমি পেয়ে গেছি, পরে আরো একটা শুক্রবার পাবো, এইটার জন্য অনুকূলে আমার আছে কয়টা? দুইটা কম্বিনেশন আছে, শুক্র শনি অথবা বৃহস্পতি শুক্র। ক্লিয়ার? তাহলে অধিবর্ষ হলে 53টি শুক্রবার হওয়ার সম্ভাবনা 2/7, এই দুইটার যে কোনো একটা ঘটলেই হবে আমার, অনুকূলে দুইটা আছে। বুঝেছো এখন কেন করেছি এটা? দেখো তো ঠিক আছে। ওকে ফাইন, যাক, যদি এটা বুঝে থাকো, আর আজকে তেমন ঝামেলায় আমরা যাচ্ছি না, অনেকটুকু পড়েছি। এবং এই ক্লাসটা একজন তো তুমি, একজন থাকার কারণে কি হয়েছে, আর ব্রেক হয়নি মাঝখানে। একজন থাকলে জুমে আনলিমিটেড সময় দেয়। তো এই ক্লাসটা দেখে অন্তি দেখে নিবে পরে। আর আমরা এখন নেক্সট যেটা করব, বাসায় বসে এখন অনুশীলনের অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করো। যেইটা সমস্যা হবে, অথবা যদি সবগুলো সমস্যা হয় আমাকে জানাবে, স্যার ও অনুশীলনীটা আমাদের একটা ক্লাস নিয়ে দেখাই দেন, প্রয়োজনে আমি অনুশীলনীর একটা সমাধান করব একটা ক্লাসে। সেটা যদি সমস্যা থাকে আমাকে একটু জানাবে, প্রথমে গ্রুপে জানিয়ে অনুশীলনীর ছবিটা একটু দিয়ে দিবা। ওকে, ঠিক আছে, এইটুকু করো। আমরা জি স্যার। হ্যাঁ আজকে সমাপ্ত করব, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা বলবো।